সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ। পুলিশ ছাত্র সংঘর্ষ, এলোপাথারি গুলি, মৃত বেড়ে 105, আহত হয়েছে একাধিক মানুষ। জানা গিয়েছে ঢাকায় গেট ভেঙে জেলে ঢুকে তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। জেলে ঢুকে বন্দীদের মুক্ত করে দেন আন্দোলনকারীরা। বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে। আজ বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসও। কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে নিষেধ ভারতীয় হাই কমিশনের। মুক্তযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে 30% সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন। আগরতলায় ফিরে বাংলাদেশের ভয়াবহ অভিজ্ঞতা শুনিয়েছেন ভারতীয় পড়ুয়ারা। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। নেমেছে সেনা। অন্যদিকে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে মৃতের সংখ্যা শতাধিক। ঢাকায় জেলের গেট ভেঙে ঢুকে বন্দীদের মুক্ত করে দেন আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ। আমরা রুম থেকে তোমার কাছে জানতে চাইবো, এই যে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না এই অশান্তি, কি মনে হচ্ছে কবে থামবে এবং বাংলাদেশ সরকার এই হিংসা থামানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে? সেটা তো সময় বলবে, কিন্তু যেই কেন শুরু বড় প্রশ্ন যে কোটা ব্যবস্থা বাংলাদেশে আমাদের জন্য রয়েছে। মহিলাদের জন্য জেলা কোটা রয়েছে 10%, 5% রয়েছে, অর্থাৎ বিভিন্ন শতাংশ, এবং প্রতিবন্ধীদের জন্য 56% রয়েছে। কিন্তু তো অর্থাৎ যে কোনো সরকারি চাকরিতে যখন ঘোষণা করা হবে বলে যায় মেধা তালিকার জন্য 40% আন্দোলন শুরু করে পড়ুয়ারা। যার ফলে দেখো এই আন্দোলন 2018 সালে এই আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে এক কথায় তড়িঘড়ি একটা যে সমস্ত ভ্যালু বাতিল করে দেয়, মামলা করায় হাইকোর্টে, এবং হাইকোর্ট যে রায় দেয় সেখানে কিন্তু সংরক্ষণ প্রথা ফিরিয়ে আনার একটা রায় কিন্তু দেয়, যার ফলে কিন্তু এই বিক্ষোভ শুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে দেখো একদিকে যেমন পড়ুয়ারা রয়েছেন, পাশাপাশি উল্টো দিকে রয়েছে ছাত্রলীগ। এই ছাত্রলীগের কিন্তু বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ তুমি জানো বাংলাদেশ 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতির দাবিতে কিন্তু আন্দোলন শুরু করেন ছাত্ররা, যার ফলে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার কিন্তু এই ছাত্রদের উপর গুলি চালায়, যার ফলে কিন্তু সেই গুলি চালানোর প্রতিবাদে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনের ফলেই কিন্তু নতুন দেশ জন্ম হয় বাংলাদেশ। 1971 সালে বাংলাদেশের জন্ম হয়, এবং তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেটা চালু করেছিল যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের জন্য 30% কোটা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে দেখো কিন্তু দেখা যায় আজকে অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে কিন্তু সেই সংরক্ষণ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা হয়তো অনেকেই জীবিত নেই, যার ফলে তার সুবিধা ভোগ করছেন তাদের পরিবারের সদস্যরা, এক কথায় বলা চলে তাদের নাতি নাতনিরা। এখানেই কিন্তু অর্থাৎ শিক্ষিত পড়ুয়ারা কিন্তু এই বিক্ষোভটা শুরু করেন, যে তাদের কিন্তু এই যে 30% যে বরাদ্দ রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, যে তাদের একটাই দাবি যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কেন ভোগ করবে। কিন্তু এই যে তাদের এই আন্দোলন শুরু করার পর শেখ হাসিনা, তাদের দাবি ছিল, তাদের একটা এক কথা বলতে তাদের একটা আশা ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো একটা কোনো সঠিক বার্তা দেবেন। কিন্তু এইখানে শেখ হাসিনা একটা মন্তব্য কিন্তু গোটা দেশ তোলপাড় হয়ে যায়। তার কারণ তিনি বলেন যে সরকারি চাকরিরা কি মুক্তিযোদ্ধাদের পরিবাররা পাবেন, তাদের নাতিনাতিরা পাবে, নাকি রাজাকাররা পাবে? অর্থাৎ রাজাকার হচ্ছে বাংলাদেশে একটা ঘৃণ্য জাতি বলা চলে। তার কারণ তুমি জানো এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশের মহিলাদের উপর অত্যন্ত টর্চার করেছিল কিন্তু এই রাজাকার জাতি। অর্থাৎ এই যে শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থী যারা আন্দোলন করছে পড়ুয়ারা, তাদেরকে রাজাকারের সঙ্গে তুলনা করায় কিন্তু এক কথায় বলা যায় আগুনে ঘি ঢেলে ফেলার মতো অবস্থা হয়। তার কারণ তুমি জানো তখন যে স্লোগানটা ওঠে যে চেয়েছিলাম অধিকার, পেয়ে গেলাম, হয়ে গেলাম রাজাকার। অর্থাৎ তার এই শেখ হাসিনা এই যে মন্তব্যের পরেই কিন্তু গোটা দেশ তোলপাড় হয়ে যায়,
যার ফলে এই যে আন্দোলন, এবং এই আন্দোলনে দেখো একদিকে যেমন পড়ুয়ারা রয়েছে, ঠিক অপোজিটে রয়েছে ছাত্রলীগ, পাশাপাশি পুলিশ মোতায়েন হয়েছে, সেনা নামানো হয়েছে। ফলে এক সত্যজিৎ, কথায় কোটা ব্যবস্থার সংস্কার কেন চাওয়া হচ্ছে? দেখো এখানের পড়ুয়াদের একটাই যাবে যে 30% যেটা রয়েছে, যে এটা মুক্তিযোদ্ধা, অর্থাৎ এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা হয়তো অনেকেই হয়তো নেই, তার ফলে বিশেষ করে সেই মুক্তিযোদ্ধাদের এক কথায় বলা যায় ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে অনেকেই কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবার বা তাদের পরিবারের সদস্য এই পরিচয়ে কিন্তু চাকরি করছেন। এখানেই কিন্তু পড়ুয়াদের একটা দাবি যে এই কোটা ব্যবস্থা যেটা রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য সেটা বাতিল করা হোক, কারণ বর্তমান সময়ে অনেক মুক্তিযোদ্ধাই হয়তো জীবিত নেই, যার ফলে কিন্তু এটাই কিন্তু তাদের দাবি যে এই 30% বাতিল করলে কিন্তু এক কথায় বলা চলে যে অনেকটাই সুবিধা হয়। যার ফলে কিন্তু দেখো ছাত্রলীগ নেমে গেছে সে পড়ুয়াদের বিরুদ্ধে, পাশাপাশি পুলিশ, এক কথায় বলা যায় খণ্ডযুদ্ধ। কিন্তু এই আন্দোলন আমি আবার বলবো শুধু এবারে প্রথম না, 2018 সালেও হয়েছিল, এবং 2018 সালে শেখ হাসিনার সরকার কিন্তু এই সমস্ত কোটা ব্যবস্থায় তুলে দেয়। এক কথায় বলা চলে যে এটা কোনো মানুষের হয়তো হাতে ইনফেকশন হয়েছে, যার ফলে হাতের আঙুল না কেটে বা কোনো একটা আঙুলে ইনফেকশন হয়েছে, সেই আঙুলটা না কেটে গোটা হাতটাই কেটে দেওয়া হয়েছে। এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সরকার। মামলা করে হাইকোর্টে, এবং হাইকোর্ট কিন্তু কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানায়। এর ফলে যে তার ফলেই কিন্তু এই আন্দোলন শুরু হয় যে তাদের দাবি কিন্তু বাকি সব থাক, কিন্তু অন্তত 30% যেটা রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য এটা তুলে দেওয়া হোক। এবং তারপরেই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, মেট্রো রেল বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, প্রত্যেক কথায় বলা যায় গোটা বাংলাদেশ কিন্তু এক কথায় অশান্তির আগুনে জ্বলছে, এবং মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে 105 জন হয়ে গেছে, এবং কয়েক হাজার মানুষ আক্রান্ত। ফলে স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, এক কথায় আমাদের দেশেও তার আজ পড়েছে, কারণ ভারতবর্ষের বহু সত্য এখনো জানা যাচ্ছে যে বাংলাদেশে বহু ভারতীয় ছাত্রছাত্রী আটকে রয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য ভারতীয় হাই কমিশনার কি কি পদক্ষেপ নিচ্ছে? একদমই তাই, দেখো ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। এই মুহূর্তে যেটা বিদেশ মন্ত্রক থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে ভারতীয়দের ঘরে বন্দি থাকতে বারবার নির্দেশ করা হয়েছে, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা বাংলাদেশ কারফিউ জারি হয়েছে। এমনকি সকালে আমরা যেটা খবর পেয়েছিলাম যে বাইরে বেরোনো মাত্রই গুলি করার একটা কিন্তু নিদান দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু ভারত সরকারের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতীয়দের ঘরে বন্দি থাকার জন্য কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন যে এই কোটা ব্যবস্থায় যে আন্দোলন, সরকারের আন্দোলন দমানোর জন্য কী করবে? কিন্তু এখন একটা হিংসা দিয়ে তো কখনো আন্দোলন থামানো যায় না। একদিকে যেমন পড়ুয়ারা রয়েছেন, পাশাপাশি রয়েছে ছাত্রলীগ, অন্যদিকে সেনা পুলিশ কিন্তু যেটা নেমেছে, যার ফলে এক কথা বলে মুখোমুখি সংঘর্ষ, রক্তাক্ত গোটা বাংলাদেশ। কিন্তু এর বিরুদ্ধে এটা থামানোর জন্য উপযুক্ত পদক্ষেপ কিন্তু এখনও কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে দেখা যায়নি। ফলে আশঙ্কা করা হচ্ছে এই আন্দোলন হয়তো আরও বাড়তে পারে। সত্যজিৎ, আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই কোটা মামলার শুনানি হওয়ার কথা ছিল, কি আপডেট রয়েছে এ বিষয়ে? দেখো কোটা মামলার যেটা শুনানি সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল, সেই সুপ্রিম কোর্ট কিন্তু অগাস্টের 7 তারিখ পর্যন্ত কিন্তু এই যে কোটা ব্যবস্থা এর উপর কিন্তু স্টে অর্ডার দিয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু তারপরেই হয়তো এই মামলার পরবর্তী শুনানি, কিন্তু আজকে তড়িঘড়ি যেটা শুনানির জন্য যে আবেদন করা হয়েছে তার রায় কী এসছে এখনও কিন্তু সেটা জনসমক্ষে আসেনি, যার ফলে কিন্তু এখন আদালত থেকে যদি সেরকম কোনো পদক্ষেপ হয়, আশা করি আদালতের পদক্ষেপের পরেই হয়তো এই আন্দোলন থামিয়ে দিতে পারবে বাংলাদেশ সরকার। তার কারণ তুমি দেখো শুধু আন্দোলন বাংলাদেশের মধ্যে নয়, ভারতের মধ্যেও এই আজ কিন্তু পড়েছে, কারণ বহু ভারতীয় কিন্তু বাংলাদেশে রয়েছেন, পাশাপাশি তোমার জানো বহু পড়ুয়াও রয়েছে। ফলে এক কথায় বলা যায় আতঙ্ক যেমন বাংলাদেশের, পাশাপাশি আতঙ্ক কিন্তু ভারতবর্ষের। কুনামি, সত্যজিৎ, বাংলাদেশে এই হিংসা পরিস্থিতি কমানোর জন্য কারফিউ জারি করা হয়েছে, সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে, এবং আজকে ছুটির দিন দেখা গিয়েছে, আজকেও কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ। কি মনে হচ্ছে, সংঘর্ষ কি আরও বাড়বে? দেখো সংঘর্ষের যে গতিবিধি, মানে যেভাবে বললাম যে একদিকে যেমন পড়ুয়ারা রয়েছে, পাশাপাশি রয়েছে ছাত্রলীগ, কারণ তুমি জানো ছাত্রলীগের কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ছাত্রলীগকে তাদের সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত। ফলে একদিকে এরা তো মুখোমুখি লড়াইটা ছিলই, পাশাপাশি পুলিশ এবং বিডিআর। ফলে এই যে চতুর্মুখী এক কথায় বলা চলে আন্দোলন, এক কথায় লড়াই, এটা কিন্তু রক্তক্ষয়ী বারবার আমরা দেখেছি। কারণ আমরা গুলি চালানোর ঘটনা দেখছি, পুলিশ বারবার বুলেট ছুঁড়েছে, পাশাপাশি তোমার টিয়ার গ্যাস চালিয়েছে, কিন্তু তার ফলেও কিন্তু আন্দোলন কোনো মতেই থামার নয়।
এখন সরকার আদালতের অবজারভেশন আসার পর, আদালতের কোনো পদক্ষেপ আসার পরেই কিন্তু আন্দোলন থামে, এদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ। পুনামি, ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো আমি, কোটা আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে সেখানকার পরিস্থিতি। একে একে বাড়ছে মৃতের সংখ্যাও। অবস্থা যেন শান্ত হওয়ার লক্ষণই নেই। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই কোটা মামলার শুনানি হওয়ার কথা আছে এবং আপনাদের জানিয়ে রাখবো 2018 সালের পর 2024 আবারও একবার কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ। জুলাই মাসের গোড়া থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন, তবে গত সোমবার অর্থাৎ 15ই জুলাই রাত থেকে এই আন্দোলন ভয়ঙ্কর আকার নিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শুধু সরকার নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যরাও। এমনটাই অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের আঁচ। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত 6 জনের, আহত অন্তত 400-র বেশি ছাত্রছাত্রী, তার মধ্যে অনেকেই গুলিবিদ্ধ। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই সংঘর্ষের অসংখ্য স্পর্শকাতর ছবি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই সংঘর্ষ, কেন এই আন্দোলন এবং আন্দোলনকারীদের দাবিই বা কি? আপনাদের জানিয়ে রাখবো যে কোটা কি তা কিন্তু নতুন করে বলার কিছু নেই। ভারতেও শিক্ষাক্ষেত্র থেকে সরকারি চাকরির মতো বিভিন্ন ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, মহিলাদের মতো বিভিন্ন গোষ্ঠীর জন্য নির্দিষ্ট কিছু আসন সংরক্ষিত রাখা হয়। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই কোটা বা সংরক্ষণ। ব্রিটিশ ভারতে যেমন সরকারি চাকরিতে ভারতীয়দের জন্য কোটার ব্যবস্থা ছিল, বাংলাদেশেও স্বাধীনতার পর থেকেই কোটা চালু করা হয়েছিল। 2018 সালে কোটা বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা, মহিলা, ক্ষুদ্র, নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই 5 ক্যাটাগরির জন্য মোট 56% কোটা ছিল। গত 5ই জুন সরকারের ওই সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ হাইকোর্ট। এরপরই সরকারি চাকরিতে সকল গ্রেডে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে বাকি সকল কোটা বাতিল করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে যখন প্রথম কোটা ব্যবস্থা চালু হয়েছিল, সেই সময় কোটার পরিমাণ ছিল আরও বেশি। 1972 সালে সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মাত্র 20% মেধা এবং বাকি 80% জেলার কোটা রাখা হয়েছিল। এই 80% কোটার মধ্যে 30% কোটা বরাদ্দ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য এবং 10% মহিলাদের জন্য। 4 বছর পরই কোটা বন্টনে বদল এনে মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং মহিলাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হয়। 40% বরাদ্দ করা হয় মেধার ভিত্তিতে নিয়োগের জন্য, আর 30% মুক্তিযোদ্ধাদের, 10% মহিলাদের, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের এবং বাকি 10% জেলার জন্য বরাদ্দ করা হয়। এবং 1985 সালে বাংলাদেশের কোটা পদ্ধতিতে আরও বদল আসে। মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি কোটায় অন্তর্ভুক্ত করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মেধাভিত্তিক কোটা রাখা হয় 45% আর জেলাভিত্তিক কোটা রাখা হয় 55%। জেলার কোটা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য 30%, মহিলাদের জন্য 10% এবং উপজাতি সম্প্রদায়ের জন্য 5% কোটা বরাদ্দ করা হয়। 1997 সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা বরাদ্দ ছিল, তাতে উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা সংশ্লিষ্ট কোটায় সুযোগ পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 2002-এ বিএনপি ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বন্টনের বিষয়ে আগের জারি করা সকল সরকারি বিজ্ঞপ্তি বাতিল করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে ওই কোটার অধীনে থাকা শূন্য পদগুলো মেধাভিত্তিক তালিকার প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে বলে জানায় বিএনপি সরকার। 2008 ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে এই নির্দেশ বাতিল করেছিল। এরপর 2011 সালে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ উপযুক্ত প্রার্থী না পেলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ওই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
2012 সালে প্রতিবন্ধীদের জন্য 1% কোটা রাখা হয়। এবার প্রশ্ন উঠছে, কেন কোটা ব্যবস্থার সংস্কার চাওয়া হচ্ছে? কোটার বড় অংশই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ। তবে এই কোটা দাবি করার জন্য কোনো মুক্তিযোদ্ধা আর অবশিষ্ট নেই। তাদের নাতিপুতিরাই ওই কোটার সুবিধা উপভোগ করছেন, আর এর জেরে মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন বলে প্রশ্ন উঠতে শুরু করে। বাংলাদেশের শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ। অর্থাৎ বাংলাদেশের সমগ্র জনসংখ্যার মাত্র 0.15% মুক্তিযোদ্ধা, আর তাদের জন্যই বরাদ্দ 30% কোটা। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ থাকলে সকল নাগরিকের সমান সুযোগের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। এছাড়া তাদের দাবি, কোটা ব্যবস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য, অথচ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিপুতিরা জন্ম থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাই তারা কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই প্রশ্নও কিন্তু রয়েছে। অশান্ত বাংলাদেশ, মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল। টিকিটের অর্থ ফেরত। এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে চলেছে রাজনৈতিক অস্থিরতা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ। আকাশে উড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার। এমন পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রা আপাতত বাতিল করল ভারতীয় রেল। बांग्लादेश की जो परिस्थिति है वहाँ जब तक शांति स्थापना नहीं होगी या रेलवे परिचालन के लिए कंडीशन ठीक नहीं होगा तब तक तो चलना मुश्किल है। और इस पे निर्णय वो बांग्लादेश रेलवे को ही लेना है। हम लोग तो पूरी तरह से तैयार हैं चलाने के लिए। बांग्लादेश में जैसे ही कंडीशन अच्छा होगा या ट्रेन ऑपरेशन के लिए ठीक होगा तो वो जरूर चलेगी। वो क्या हुआ कंडीशन? ना वो अभी लोग जो टिकट खरीदा था ना, उन लोगों का क्या हुआ? उन लोगों का ट्रेन कैंसिल रहेगी तो जो रिफंड की व्यवस्था होती है वो सारा किया जाएगा। वो कैंसिल क्या हुआ है? कैंसिल तो 1-2 दिन पहले हुआ ही था। वो क्या लगता है वहाँ पर सिचुएशन आपके साथ बात हुआ, बातचीत होता है? बांग्लादेश में वो लॉ एंड ऑर्डर के लिए तो हम लोग का बात नहीं होता है, ट्रेन चलने के लिए बात होता है। जिस तरह कंडीशन सुधरेगा तो जरूर ट्रेन चलेगी वहाँ से। उसका बात हुआ? हाँ क्या बोला? टाइम लगेगा। अभी प्रयास सिचुएशन का कंट्रोल करने का कोशिश हो रहा है वहाँ पे।